শুভ সন্ধ্যা দর্শক, স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পড বাই ফুডিতে। প্রতি শনিবার আমাদের এই শোটি অন এয়ার হয়ে থাকে। আমাদের এই শোয়ের মূল ভাব এবং ভাবনার বিষয়টা হচ্ছে তরুণদের নিয়ে। বর্তমান সময়ের তরুণরা, স্পেশালি জেনারেশন জেড বা জেনজি, সব ক্ষেত্রে নিজেদের সৌন্দর্য, নিজেদের কর্মদক্ষতার পরিচয় রেখে যাচ্ছেন। সেটা হোক দেশ, সেটা হোক রাজনীতি, সেটা হোক অর্থনীতি। কিন্তু কিছু কিছু সময় তাদের নিজেদেরও কিছুটা দিক নির্দেশনার দরকার হয়। তাদের দরকার হয় অভিজ্ঞদের পরামর্শের। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এমন একজন চিরতরুণ মানুষ, যিনি এই জেনজিদের দিক নির্দেশনার জন্য কিংবা অভিজ্ঞতা প্রদানের জন্য বিশেষভাবে সমাদৃত। দর্শক, আজ আমাদের সাথে উপস্থিত আছেন জনাব মশিউর রহমান, লেখক, ব্যাংকার ও গবেষক। তিনি ব্যাংক এশিয়া লিমিটেডের ঢাকা প্রিন্সিপাল অফিস শাখার ক্রেডিট বিভাগের RM হিসেবে কাজ করছেন। পাশাপাশি তার অসংখ্য প্রবন্ধ দেশি এবং বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। এই ধরনের মানুষরা আমাদের কাছে যৌবনা মানুষ। সো আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মশিউর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন? ধন্যবাদ, ভালো লাগছে। জি, আপনি দীর্ঘ একটা সময়, 20 বছরের বেশি সময় ব্যাংকিং খাতে আছেন। দুর্দান্তভাবে নিজের কর্মক্ষেত্রে সফলতার পরিচয় দিয়েছেন। বর্তমান সময়ের যে তরুণরা আছে, তারা অনেকেই ব্যাংকিং সেক্টরে যেতে যাচ্ছে, ব্যাংকে ক্যারিয়ার গড়তে যাচ্ছে। তো সেক্ষেত্রে একটা গদবাঁধা নিয়মের মধ্য থেকেই যাচ্ছে। আপনি যেহেতু অভিজ্ঞ মানুষ, আপনার কাছে কি মনে হয় এই যে ব্যাংকিং খাত রয়েছে, এই খাতে তরুণ প্রজন্মদের যাওয়া, পাশাপাশি তাদের যেতে হলে নিজেদের কিভাবে আসলে প্রস্তুত করতে হবে এবং কি কি চ্যালেঞ্জগুলো ফেস করতে পারে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে, ভালো প্রশ্ন করছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি বলবো যে ব্যাংকিং আসলে অনেকেই মনে করে যে এটা বোধহয় একটা ক্লারিক্যাল জব, কিন্তু না। আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, এটা কন্টিনিউয়াস চেঞ্জিং একটা জব, ডাইনামিক এবং প্রোগ্রেসিভ। যেমনটা আপনি যদি দেখেন, আপনিও এটা দেখতে পাবেন যে আজ থেকে 30 বছর আগে বা 20 বছর আগে যে ব্যাংকিংটা ছিল, এখন আমরা বলতেছি ক্যাশলেস ব্যাংকিং। এক্স্যাক্টলি। হ্যাঁ, তার মানে এটা ব্যাপক পরিবর্তন আসছে। আর আমরা হয়তো সামনে বলবো যে পেপারলেস ব্যাংকিং, তখন আরও পরিবর্তন আসবে। তাই এই যে পরিবর্তনগুলি এবং গ্লোবালি অনেক দেশে চলে আসছে, আমরা ওটা অ্যাডপ্ট করছি, ধীরে ধীরে অ্যাডপ্ট করছি। তাই আমরা এই জন্য বলবো যে তরুণ প্রজন্মের জন্য এটা একটি আকাঙ্ক্ষার জায়গা এবং কেরিয়ার হিসেবেও খুব একটি ভালো জায়গা। এবং আপনি যদি জানেন যে কেরিয়ারের জন্য যেটা দরকার হয়, তার সব কিছুই এখানে মিট আপ হয়। তবে এখানে যেটা চায় সেটা হচ্ছে যে সে যেন হয়, ডাইনামিক হয়, তরুণ প্রজন্ম যেন এবং অ্যাডপ্ট করতে পারে এই চেঞ্জিং এনভায়রনমেন্টের সাথে, ওয়ার্ক প্রেশারটা যাতে হ্যান্ডেল করতে পারে। হ্যাঁ, এবং আন্ডার প্রেশারেও যেন সে নিজেকে কন্ট্রোল রাখতে পারে। এইটা এবং খুব ফাস্ট সার্ভিস দিতে হয় অনেক সময়। এটা একটা বিষয় থাকে। আরেকটি হচ্ছে যে তাকে হইতে হয়, মানে প্রোঅ্যাক্টিভ হতে হয়। হ্যাঁ, নিজে থেকে এগিয়ে আসতে হবে। তো এই জন্য আমি বলবো তরুণ প্রজন্মের জন্য ব্যাংকিং একটি ভালো কেরিয়ার, নিঃসন্দেহে। তরুণরা যদি ধরুন যারা আসলে অনার্সে ভর্তি হচ্ছে, আমাদের দেশের যে সিস্টেমটা রয়েছে, সেক্ষেত্রে কোনো একটা স্টুডেন্ট, কোনো একটা তরুণ যদি চায় যে না, আমি একদম শুরু থেকেই ব্যাংকিংয়ের উপরই ক্যারিয়ার ফোকাস করে কাজ করতে চাই, তো সেক্ষেত্রে আসলে সে কি প্রিপারেশনগুলো নিতে পারে? সেক্ষেত্রে তাকে যে প্রিপারেশন নিতে হবে, তাকে দেখতে হবে ঘটনা বহুল যে প্রশ্নগুলি হচ্ছে ইন্টারভিউ পরীক্ষার জন্য, বিশেষ করে রিটেন কোশ্চেন এবং ভাইভা প্রশ্নগুলি, এগুলি বিভিন্ন সময় গাইড বই বা বিভিন্ন বইয়ে পাওয়া যায় বা পেপারে আসে, অনেক সময় আসে। তাই সেক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, সেটা হচ্ছে তাকে ল্যাঙ্গুয়েজে ভালো হতে হবে, ম্যাথে ভালো হতে হবে, আর এটা হলো জেনারেল নলেজ। এই তিনটা জিনিসে তাকে খুব গুরুত্ব দিতে হবে। আই ক্যানট স্টপ মাইসেলফ ফ্রম আস্কিং দিস। আমরা অনেক সময় ভাইভা বোর্ডে দেখি, ইন্টারভিউ বোর্ডে দেখি যে পিপল আর আস্কিং বা এরকমের ক্যান্ডিডেটরা আসলে এক্সপেরিয়েন্স করে যে অমুক সালে কি হয়েছিল বা এই জিনিসটা কেন করা হয়েছিল। অনেক সময় থাকে না, উই টক অ্যাবাউট হিস্ট্রি এন্ড এভরিথিং। সো এই জিনিসটা আসলে আই রিয়েলি ওয়ান্ট টু নো যে ব্যাংকিং সেক্টরে কাজ করতে গিয়ে এই জিনিসটা আসলে কিভাবে এফেক্ট করে, বা হোয়াই দে ডু হ্যাভ টু নো অ্যাবাউট অল দিস থিং, যে 1857 সালে কেন কি হয়েছিল। হ্যাঁ, আমি বলছি সেটা হচ্ছে, আপনি দেখবেন যে আমরা ব্যাংকিং যারা করি, এটা কিন্তু সমাজের বাইরের কেউ না, এই সমাজের মানুষদের নিয়েই কাজ করি আমরা। এবং হিস্ট্রি কিন্তু মারাত্মকভাবে ডিসিশন মেকিংয়ে হেল্প করে। আমরা প্রায় বলি না যে আমরা হিস্ট্রি বড় শিক্ষার, অতীত থেকে আমরা শিক্ষা নিই না, ইতিহাস থেকে শিক্ষা নিই না। তা আমাকে কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নিয়েই আগাতে হবে। আমাকে দেখতে হবে যে কিভাবে অতীতে মানুষ ভুল করছে, কিভাবে অতীতে মানুষ সাকসেস হয়েছে, এবং যে সাকসেসের কারণগুলি সেগুলি আইডেন্টিফাই করে আমাদের ভবিষ্যতের জন্য লার্নিং
তো সেই জন্যই আমাকে হিস্ট্রিটা জানা খুবই মানে জরুরি। টোটাল ব্যাপারটা কি তাহলে এরকম দাঁড়াচ্ছে যে আমরা অনেক সময় যে জিনিসটা দেখি, আই এম নট অফেন্সিং দেম, যে অনেক স্টুডেন্ট আছে খুব বুকিশ, 4-5টা সম্পর্কে ধারণা কম থাকে। সো আপনার ইন্টারভিউর তাগিদেও সে যদি জানতে পারে যে ইতিহাসে কোন সময় কোন ঘটনাটা ঘটেছে বা সাময়িক সময়ে কি ঘটছে, এই জিনিসটা যদি জানতে পারে তাহলে তার সোশ্যাল যে অ্যাওয়ারনেসটা থাকে বা ওই যে কানেকটিভ যে পাওয়ারটা থাকে ওইটা মনে হয় গ্রো হয়। রাইট, আমি এগ্রি করি আপনার সাথে। ইয়েস। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে পড়াশোনা করেছেন এবং ক্রেডিট বিভাগে সফলতার সাথে কাজ করছেন। সো মার্কেটিংয়ে পড়াশোনা আপনার হচ্ছে ব্যাংকিং ক্যারিয়ারে বিশেষ করে ক্রেডিট এবং হচ্ছে রিলেশনশিপ ম্যানেজমেন্ট কিভাবে হেল্প করেছে? আপনি বলছেন যে আমার ডেজিগনেশনটা আমি রিলেশনশিপ ম্যানেজার। ইয়েস। হ্যাঁ, আর মার্কেটিং এখন আধুনিক মার্কেটিং বলে যে মার্কেটিং, আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা পড়ছি মার্কেটিং মানে মিটিং দ্য কাস্টমার নিড প্রফিটেবলি, আর এখন বলে রিলেশনশিপ মার্কেটিং। হ্যাঁ, রিলেশনশিপ এখন হলো মানে আপনার সাথে আমার যে সম্পর্ক বা আরেকজনের সাথে আমার সম্পর্ক, এই সম্পর্কের মাধ্যমে কাস্টমারকে ম্যানেজ করা হয়, এটা হচ্ছে রিলেশনশিপ। এবং কাস্টমার লাইফ টাইম ভ্যালু বলেও একটা কথা আছে। যেমন ইয়াংদেরকে যদি আমরা টার্গেট করি তার লাইফ টাইম ভ্যালুটা অনেক ধরে নেওয়া হয় যে অ্যাভারেজ এজ যদি আপনার 70 হয় সাপোজ আর কি, ফর এক্সাম্পল, তার মানে যদি আমি 20 এইজের একজন কাস্টমারকে আমরা টার্গেট করি, তাকে তাহলে 50 ইয়ার পর্যন্ত সার্ভিস দিতে পারবো। তার মানে আমাদের লাইফ টাইম ভ্যালুটা অনেক বেশি। তাই এই জন্য আপনার যে প্রশ্নটা করলেন যে মার্কেটিংয়ের নলেজটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাংকিংয়ের জন্য। এবং আপনারা আরেকটু আমি বলে দিই, ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং যখন আমরা পড়েছি তখন আমাদের কিছু সাবজেক্ট ছিল যে কমন, যেটা অ্যাকাউন্টিংয়েও পড়ানো হয়, ফাইন্যান্সের জন্য পড়ানো হয়, ব্যাংকিংয়ের জন্য পড়ানো হয়, ম্যানেজমেন্টের জন্য পড়ানো হয়। আবার কিছু সাবজেক্ট আছে স্পেশালিস্ট ফর মার্কেটিং। তো এই জন্য আমাদের একটা হলিস্টিক নলেজ আমরা পেয়ে যাই আর কি। এই জন্য আমি এখানে আপনাকে সামনে রেখে আমি ঢাকা ইউনিভার্সিটিকেও স্যালুট দিতে চাই। ধন্যবাদ ঢাকা ইউনিভার্সিটি। গুড জব। ডেফিনেটলি আমি ওই জিনিসটা ফিল করি, মানে মার্কেটিং জিনিসটা এভাবে কাজ করে। বর্তমান সময় তো আসলে হচ্ছে পার্সন টু পার্সন মার্কেটিং হচ্ছে। তো আমি যদি আমার কাস্টমারকে হচ্ছে ওরকমের সাপোর্টটা দিতে পারি, সে ডেফিনেটলি আরও হচ্ছে 10 জনকে এইটা নিয়ে উৎফুল্ল হয়ে কথা বলবে, রাইট? এটাকে বলে ওয়ার্ড অফ মাউথ। ওয়ার্ড অফ মাউথ, ইয়েস। ওয়ার্ড অফ মাউথ। স্যার, আমরা হচ্ছে আমাদের ডিসকাশন আরও করব, কিন্তু সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে আপনার কাছে। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। আজকে আমাদের ক্যারিয়ার নিয়ে কথা হচ্ছে, ব্যাংকিং সেক্টর নিয়ে কথা হচ্ছে। আপনার সঙ্গেই থাকুন, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন জনাব মশিউর রহমান, লেখক ও ব্যাংকার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্যার, আপনি ওয়েলথ অ্যান্ড ওয়েলফেয়ার বিজনেস মডেল এবং হচ্ছে মাহাদিয়া ব্যাংকিং মডেল নামে দুটি মডেল প্রবর্তন করেছেন, যা আন্তর্জাতিকভাবেও বেশ প্রশংসিত হয়েছে। এবং আপনার এই মডেল অ্যান্ড অলসো ইউর বুক, যেটা হচ্ছে ইউএসএ এবং ইউকের হচ্ছে শীর্ষস্থানীয় ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে পড়ানো হচ্ছে, ইফ আই এম নট রং। সো পড়ানো হচ্ছে রেফারেন্স বুক হিসেবে পড়ানো হচ্ছে। ওকে, সো আই রিয়েলি ওয়ান্ট টু নো অ্যাবাউট অল দিস থিংস। আপনি যদি আমাদের একটু জানাতেন। আচ্ছা, প্রথমে আসি আমার বিজনেস মডেল যেটি। আমরা এটা বেশ কয়েক বছর আগে আমরা এটা বই আকারেও আসে, এটার উপরে আমি এটা কনফারেন্স করার জন্য ইতালিতেও গিয়েছিলাম ওদের আহ্বানে। সরাসরি প্রেজেন্টেশন দিয়ে আসছি ইতালিতে, এই আর কি। আর এখানে যেটা আমরা বলেছি আর কি, আমরা যেটা দেখেছি আর কি, আমরা বলার আগে তো দেখতে হয় কেন আমি বলবো। তো সেটা আমরা দেখেছি যে মানুষ সম্পদ দরকার, আবার কল্যাণ দরকার। একসাথে শুধু সম্পদ আবার শুধু ওয়েলফেয়ারের পিছনে দৌড়ালে কিন্তু হয় না, একটাও থাকে না। এই ভিত্তিতে আমরা একটা বিজনেস মডেল দেওয়ার চেষ্টা করেছি, যেখান থেকে আয় হবে, আয় থেকে দান মানে সিএসআর হবে, অর্থাৎ যেটাকে আমি বাংলায় যদি বলি দান করব বা সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে আমরা কিছু অংশ দান করে দেব। আমরা এখানে ব্যবসাটা করব, আমার এমপ্লয়ীদেরকে ঠিক ফ্যামিলি মেম্বারের মতো মনে করব, এবং আমরা এখানে ব্যবসার ক্ষেত্রে অনেস্টিটা ধরে রাখবো, যেটাকে বলা হয় ট্রাস্ট ফিলোসফি। অর্থাৎ ইন অল রেসপেক্ট আমাদের ট্রাস্ট ফিলোসফি থাকবে, যে আমাকে যেন সবাই বিশ্বাস করে। কখন বিশ্বাস করবে? যখন আমি কথা এবং কাজে মিল রাখতে পারবো। সেরকম একটি ব্যবসা মডেল আমরা এখানে প্রবর্তন করার চেষ্টা করেছি। এবং আমরা ফাইন্যান্স নেব, বলেছি যে আমরা ব্যাংক থেকেও ফাইন্যান্স নিতে পারি, ইন্ডিভিজুয়াল কাছ থেকেও ফাইন্যান্স নিতে পারি। Individual will earn from this investment, yes, and they will donate some part willingly, এবং তারা নিশ্চিত ট্যাক্সও দেবে। আবার আলাদা ইন এডিশন টু ট্যাক্স
দে উইল মেক পেমেন্ট টু দ্য পুয়ার পিপল। সো মানে এটার ইন্সপাইরেশনটা বা হচ্ছে এটা কিভাবে, হাউ ডাজ ইট ওয়ার্কিং, বা এটা কাজটা এখন কিভাবে দেখবেন করবে? যে বলা হচ্ছে যে ইনক্লুসিভ ব্যাংকিং, Yes. হ্যাঁ, ইনক্লুসিভ ইকোনমি, এই কথাগুলি কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকও বলছে, জাতিসংঘও বলছে। তা আমরা এটাকে বলতে চাচ্ছি যে এই ধারাবাহিকতায় ইনক্লুসিভ কখন হয়, যখন আমার দরিদ্র মানুষটাও আসতে পারে, Exactly. আমার অর্থনীতির পার্ট হতে পারে। তো সেটা যদি আমি না করি, এবং আমার শ্রমিকরা যেন আমার অর্থনীতির পার্ট হতে পারে, কারণ আমার শ্রমিকটা কিন্তু আমার কনজিউমার, এক্স্যাক্টলি, আমার কনজিউমার না। তারাও যেন হচ্ছে এটার মানে হচ্ছে ভোগ করতে পারে, হ্যাঁ, এবং সুস্থ থাকতে হবে তাদেরকে। এক্স্যাক্টলি। এবং আমার 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 পণ্যে যদি ভেজাল থাকে তাহলে তারা সুস্থ থাকবে না। হোয়াট ইজ মাহাদিয়া ব্যাংকিং? আর মাহাদিয়া ব্যাংকিং মডেলটা হচ্ছে আরেকটু ডিফারেন্ট মডেল। সেটা আমরা বলতেছি এন্টারপ্রাইজ ফাইন্যান্সিয়াল মডেল। ওকে। এন্টারপ্রাইজ ফাইন্যান্সিয়াল মডেল হচ্ছে, যেমন এখন আমরা ব্যাংক কী করি, কনভেনশনে ব্যাংক যেটা করে যে আপনার কাছ থেকে টাকা নেয়, নিজে একটা লিকুইডিটি মেনটেন করে, দেন রিমেনিং অ্যামাউন্ট ল্যান্ডিং করে, একটা ফিক্সড ইন্টারেস্ট রেটে থাকে। আমি বলছি যে না, এটা চলবে, এটাকে আমি বন্ধ করছি বলছি না, কিন্তু এর পাশাপাশি আরেকটা নতুন একটা মডেল হতে পারে, সেটা হচ্ছে যে আমরা নিজেরা সরাসরি ব্যবসা করব। ওকে। হ্যাঁ, আপনার একটা কোম্পানি, ধরেন এবিসি একটা কোম্পানি, ইয়েস। এবিসি একটা কোম্পানি সরাসরি ব্যবসা করবে, সে একই সাথে ব্যাংকিংও করবে। ওকে। ব্যাংকিং করার জন্য সে একটা লিকুইডিটি ফান্ড মেনটেন করবে, ধরুন ব্যাংক সিএসআর এসএলআর মেনটেন করে, এরকম একটা ফান্ড মেনটেন করবে। হ্যাঁ, তার লিকুইডিটি ঠিক থাকবে, মানুষ আসলে যেন টাকাটা ফেরত দিতে পারে, পাবলিক মানি নিতে পারবে, সাবজেক্ট টু পারমিশন ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাংক। হ্যাঁ, এটা তো দরকার হবে। Yes, নিশ্চয়ই। হ্যাঁ, তারপর পাবলিক মানিও নিতে পারবে এবং পাবলিকের মানিটা ফেরত দিতে পারবে, অর্থাৎ তার একটা ব্যাংকিংয়ের একটা পার্ট থাকবে। একই সাথে তার নিজস্ব একটা উইন্ডো থাকবে, যে নিজে সরাসরি সে একটা ব্যবসা করবে, ট্রেডিং করবে, ম্যানুফ্যাকচারিং করবে। Why Mahadia? মানে ব্যাংকিংটার দিস ইজ ভেরি ইন্টারেস্টিং থিওরি অফ এবং yours. আমি বলছি না সে টোটাল টাকাটা সে একা ইউজ করবে, সবাই ইউজ করবে। সে কিছু টাকা আরেকজনকে পার্টনারশিপে যাবে, Okay. কোথাও তো 30% পার্টনারশিপে যাবে, কোথাও 20% যাবে, কোথাও 50%, 70%, 80%, কোনো টাকা সে 100% ওনারশিপ। So it also reduce the risk. হ্যাঁ, রিডিউস দ্য রিস্ক অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ইকোনমিও তো ফ্লারিশ করতে হবে। Exactly. আপনি পাবলিক মানি সব এনে আপনি নিজে ব্যবসা করবেন তাহলে তো হবে না। তা তো নিশ্চয়ই না। মাহাদিয়া ব্যাংকিং নামটা কেন? মাহাদিয়া মানে গাইডেড বাই, গাইডেড গাইডেড বাই, মানে আপনার গাইডেড বাই কি বলবো, যে লর্ড। লর্ড। হ্যাঁ, ও ইয়েস। হ্যাঁ, এরকম আর কি কিছু একটা আর কি। আমাদের আবারও একটা হচ্ছে বিরতির সময় আসলো। আপনি নতুন যে মডেলগুলো হচ্ছে প্রেজেন্ট করেছেন, আমি এই বিষয়টা নিয়ে কেন কথা বললাম, যে অনেক সময় আমরা নতুন তরুণ উদ্যোক্তাদের দেখতে চাই, তারা আইডিয়া পাচ্ছে না। সো এই দুইটা আইডিয়া থেকে কিন্তু তারা আসলে ইন্সপায়ার হতে পারে। Right. এই জন্যই আসলে প্রশ্নটা করা। আমরা এই ব্যাপারে আরও কথা বলবো, কিন্তু তার আগে আবারও সময় হলো বিরতির। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে সময় হলো আরও একটা বিরতির। ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আপনাদের আরও একবার স্বাগত। জেনজি বা জেনারেশন জেড, শুধুমাত্র যাদের বয়স কম তারাই কি জেনারেশন জেড? শুধু কি বয়সে জেনজিদের হচ্ছে সংজ্ঞায়িত করার মতো একটা সাবজেক্ট হতে পারে, নাকি আমাদের আইডিয়া, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ধারণাও জেনজি হতে পারে জেনারেশন জেডের মতো করে? আমার মনে হয় জেনারেশন জেড শুধুমাত্র বয়সের দিক থেকে আসলে হিসেব নিকেশ করলে চলে না। এদের চিন্তা ভাবনা, এদের বিশ্বাস এবং এদের সাহস সবটাই এদেরকে জেনজি করেছে। এবং আজকে আমার সাথে যিনি উপস্থিত আছেন, তার চিন্তা ভাবনা আসলে তাকে বয়সের দিক থেকে হয়তো বা জেনারেশন জেডের সমতুল্যে নিয়ে আসতে পারছে না, কিন্তু তার চিন্তা ভাবনা জেনজিদের মতোই। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের আলোচনায়। আপনার লেখনী হচ্ছে বিভিন্ন জায়গায় রেফারেল বুক হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেই ব্যাপারে যদি সংক্ষেপে আমি আপনার কাছে একটু জানতে চাই। দিস ডেফিনেটলি উইল ইন্সপায়ার আওয়ার গেস্ট। আপনার মতো গেস্ট যদি আসে, আমি বিশ্বাস করি যে আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তারা আসলে ইন্সপায়ার্ড হবেন। সো তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আচ্ছা, আমি বলছি, আমি মূলত লেখালেখি শুরু করি 2014 সাল থেকে। ওকে। এর পত্রিকার জন্য আর কি। তা পত্রিকায় লিখলে আমরা ওইভাবে কিছু লোক আমাদেরকে ওইভাবে রেসপেক্ট দেয় না আর কি। ওকে। হ্যাঁ, পরবর্তীতে চিন্তা করলাম তাহলে একটু রিসার্চ নিয়ে কাজ করি। কয়েকজন শিক্ষকের কাছে গেলাম, ওকে, রিসার্চটা শিখলাম। তারপর দেশে গেলাম কয়েক জায়গায়, আমাদের কিছু কাজ হইলো, ছাপলো কিছু কিছু। সো ইউ আর ডুইং অল দিস থিং, মানে হচ্ছে আপনি আপনার অফিসের জবের পাশাপাশি এই কাজগুলোও করছেন? হ্যাঁ, এই কাজগুলি আমি করছি। দ্যাটস অ্যামেজিং। হ্যাঁ, এটা পারা যায় আপনি যদি ইচ্ছা থাকে আর কি, ইন্সপায়ারেশন থাকে। আমার অফিসে তো যে সময়টা থাকে তারপরেও অনেক সময় থাকে। আপনি যদি 2 ঘন্টা বের করেন যে আপনি পড়াশোনা করবেন,
পার ডে, তো 2 ঘন্টা টাইম বের করা সম্ভব। তো এটা তো অনেক অনেক মানে অনেক কিছু জানা যাবে 2 ঘন্টা যদি নিয়মিত করেন, মানে যে কোনো কাজ রেগুলার করা অনেক শক্তিশালী করে ফেলবে আপনাকে। কিন্তু আপনি যদি একবার করলেন 10 বার বাদ দিলেন, তখন ওই আপনার ওই কাজে আসলে ফ্রুটফুল রেজাল্ট দিবে না। তো পরে হচ্ছে এটা কিভাবে আপনার হচ্ছে পরবর্তীতে আমি ইন্ডিয়ার এক প্রফেসরের সাথে পরিচয় হয়, ও আমাকে মূলত এই বিভিন্নভাবে পরিচয় করাই দেয় আন্তর্জাতিক প্রকাশকদের সাথে। ওকে, হ্যাঁ, এক প্রফেসর আর কি। সো ওই যে পাবলিশ যেগুলো হচ্ছে, আপনার যে লেখনী পাবলিশ হচ্ছে, আই ডু নট নো দ্য কারেক্ট টার্ম, সো আমার হচ্ছে ইগনোরেন্সটাকে আপনি ক্ষমা চোখে দেখবেন। এই যে ওয়েলথ অ্যান্ড ওয়েলফেয়ার বিজনেস মডেল, মাহাদিয়া ব্যাংকিং মডেল, এগুলোর উপরেই তো হচ্ছে কাজ হচ্ছে। এইগুলি হচ্ছে এর বাইরেও আমার 5টা বই আছে, ওকে, ইংলিশ ভার্সনে আর কি, যে বইগুলি 3টে আসছে আমেরিকা থেকে পাবলিশ হয়েছে। এর পাবলিশার হচ্ছে অ্যাপেল একাডেমিক প্রেস আর হচ্ছে আইজিআই গ্লোবাল। আইজিআই গ্লোবাল থেকে 2টা বই, অ্যাপেল থেকে 1টা। এর বাইরে ইংল্যান্ড থেকে এমারাল্ড পাবলিকেশন, ওখান থেকে 2টা বই আসছে। হ্যাঁ, আমার আরেকটা বই নিয়ে আমরা কাজ করতেছি আর কি। টেলর অ্যান্ড ফ্রান্সিস থেকেও তো হচ্ছে আপনার একটা পাবলিশ হয়েছে। হ্যাঁ, টেলর অ্যান্ড ফ্রান্সিস, ওইটা অ্যাপেল একাডেমিক প্রেসের মাদার কনসার্ন। বুঝতে পেরেছি। হ্যাঁ, মাদার কনসার্নটা। আমি আপনার কাছে একদম শেষ একটা জিনিস জানতে চাই। আমরা প্রত্যেকেই তো আসলে উপার্জন করছি, কিন্তু কোথাও না কোথাও গিয়ে শুধু উপার্জন দিয়ে কিন্তু আসলে একটা দেশ চলতে পারে না, একটা জাতি চলতে পারে না। আমার কাজে যেমন আমি অর্থ উপার্জন করব, পাশাপাশি যাতে মানুষেরও ভালো কিছু করে। সো সেই জায়গা থেকেই কিন্তু আমাদের এই শোটার চিন্তা ভাবনা, আমাদের তরুণদের নিয়ে আসলে ভাবনা। আমাদের অনেক তরুণ রয়েছে যারা দুর্দান্ত সব কাজ করছে, কিন্তু লাইমলাইটে আসছে না। আবার অনেক তরুণ চিন্তা ভাবনা রয়েছে, অনেক দুর্দান্ত আইডিয়া রয়েছে, যেটা আসলে মানুষের সামনে আসা উচিত, কারণ সেই জায়গাটায় দাঁড়িয়ে আরও 10টা মানুষ তার মাধ্যমে উপকৃত হতে পারে। সো আমার মনে হয় যে আমি এবং আমার টিম, আমার প্রডিউসার যিনি আছেন আহাদ ভাই, আমরা সবাই আসলে এই জিনিসটা ফোকাস করেই কাজ করি অলওয়েজ। তো এই জায়গা থেকে আমাদের মনে হয় যে আমরা আসলে দেশের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারছি, আপনাদের মতো এই মানুষজনদের নিয়ে এসে ইন্সপায়ার্ড করে। আমি যদি বলতে চাই, আপনি আপনার কাজের মাধ্যমে আসলে হচ্ছে এই জিনিসটা কতটা ফিল করেন যে আমি আমার দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছুটা কন্ট্রিবিউট করতে পারছি, বা আমি যে কাজগুলো করেছি সেটা আসলে মানুষকে উপকার করেছে, এরকম যদি কোনো উদাহরণ থাকে? আমি অনেক লম্বা করে প্রশ্নটা করলাম। আমি বলছি, করোনাকালীন সময় আমি ইতালি থেকে যখন আসলাম, কনফারেন্স করে আসার পরই করোনা মানে লকডাউন হয় বাংলাদেশে। আমি ইতালি থেকে ফেরত আসি, তারপর আমি ছুটি পেলাম, 21 দিনের ছুটি পেয়েছি। আচ্ছা, যদিও আমি করোনায় আক্রান্ত হই নাই। হ্যাঁ, কিন্তু প্রসিডিউর আমি যেহেতু ইতালি থেকে আসছি, ইতালির অবস্থা তখন খুব খারাপ। আমি ব্যাক করার পর এরপর থেকে লকডাউনের বিমানও বন্ধ হয়ে গেছিল, আর কয়েকদিন থাকলে হয়তো আমি আসতে পারতাম না। তখন আমি একটা সেশন করি অনলাইনে, মানুষ তো বাসায় বসে আছে, তখন এই বিজনেসের উপর আমি ট্রেনিং দিই কিছু ছেলেদেরকে। ওরা গ্রামে কিছু একটা বিজনেস করছে আর কি এখন। হ্যাঁ, ওরা আর কি, ওদেরকে আমরা এই ব্যাপারে আর কি এরকম অনেকে উদ্যোক্তা হয়ে গিয়েছে। হ্যাঁ, অনলাইন সেশন, হ্যাঁ, তারা একত্র হয়ে। এবং আরেকজন আছে, ও নিজে আর কি, ও ব্যবসায়ী ছিল, কিন্তু ও বলছে যে আপনার কথাগুলো শোনার পর আমি আরো ভালো করছি আর কি। আরো ভালো করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আই এম রিয়েলি অনার্ড টু হ্যাভ ইউ টুডে হিয়ার। আমাদের আসলে এই চিন্তাটাই থাকে যে আমাদের এই শোয়ের মাধ্যমে আসলে পজিটিভ কি মেসেজটা যাচ্ছে, যে কজন যারা দেখছেন তারা আসলে কতটা উপকৃত হতে পারে, এই জিনিসটাই ভাবি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যারা তরুণ উদ্যোক্তা রয়েছে, যারা ব্যাংকিং সেক্টরে ভাবছে, যারা রিসার্চ নিয়ে ভাবছে, আপনি তাদের জন্য মাইল ফলক হয়ে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি, এই অনুষ্ঠানটা আসলে তরুণদের চিন্তাভাবনা, তরুণরা কিভাবে আগাবে, দেশে কতটুকু কন্ট্রিবিউট করতে পারবে, এত অস্থিরতার মধ্যে আসলে স্থির সময়টা আসলে কিভাবে আসবে, এসব নানাবিধ বিষয় নিয়েই কিন্তু আমরা আলোচনা করে থাকি। প্রতি শনিবার রাত 8টায় দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি সম্প্রচারিত হচ্ছে 21 টেলিভিশনের পর্দায়। আপনারা আপনাদের মতো করে নিজেদের মতামত আমাদের জানাবেন। আপনারা মতামত জানাতে পারেন আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে কিংবা মেইলের মাধ্যমে। আগামী শনিবার রাত 8টায় আবারও দেখা হবে দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে। ততক্ষণ পর্যন্ত আপনারা নিজেরা ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন এবং নতুনত্ব বিশ্বাস করবেন। আল্লাহ হাফেজ।